আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আইসিটি ক্লাসে সবাইকে স্বাগতম। আশা রাখি সবাই সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। আজ আমরা আইসিটি প্রথম অধ্যায়ের খুবই চমৎকার একটি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রকৃতিগতভাবে মানুষ অজানাকে জানতে চায় সবসময়। জানার আগ্রহ থেকে নানা বিষয় আবিষ্কারের মাধ্যমে যান্ত্রিকতার কল্যাণে আমরা সহজেই বিমান, হেলিকপ্টারে পাখির মতো কিন্তু উড়তে পারছি। বিজ্ঞানের উৎকর্ষতায় পৃথিবীর গণ্ডি পেরিয়ে আমরা মহাকাশও কিন্তু জয় করে নিয়েছি। বুঝতেই পারছো, আজকের পড়ার টপিক হলো মহাকাশ অভিযান। এই টপিকটি কেবল এসএসসি পরীক্ষার জন্য নয়, এর প্রতিটি অংশ ভার্সিটি অ্যাডমিশনের জন্য কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগ দিয়ে দেখতে পারলে এবং এই বিষয়টি যদি তুমি আজকের যে ক্লাসের অংশটি এটি যদি তুমি নোট করে নিতে পারো, তাহলে কিন্তু তুমি খুব বেশি উপকৃত হতে পারবে। তো এই মহাকাশ অভিযান নিয়ে ক্লাসের মূল টপিক যাওয়ার আগে আমরা দ্বিতীয় বর্ষের রাহাতের পরিচালনায় একটি গান শুনে নিব। আমাদের চমৎকার একটি গান শোনানোর জন্য। আমরা পরবর্তী সময়ে ক্লাসের ফাঁকে ফাঁকে আরও গান শোনার চেষ্টা করব। তো আমরা জানি যে প্রতিনিয়ত মহাকাশকে জানার জন্য বিস্তর গবেষণা পরিচালিত হচ্ছে সারা বিশ্ব জুড়েই। চাঁদের মাটিতে অবতরণ, মহাকাশ স্টেশন, শনি মঙ্গল গ্রহে প্রেরণ ইত্যাদির সাথে কিন্তু এই মহাকাশ অভিযানের সাথে আইসিটি বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত এবং এই আইসিটির প্রযুক্তি ছাড়া কোনোভাবেই কিন্তু মহাকাশকে জানার সম্ভব ছিল না। তো এই মহাকাশ টপিকটি নিয়ে আলোচনা করলে এই স্বল্প সময়ে শেষ করা কোনোভাবেই সম্ভব নয়। ঘন্টার ঘন্টা এই মহাকাশ অভিযান নিয়ে আলোচনা করা যাবে এবং এর ইতিহাস বিষয় নিয়ে আলোচনা করা যাবে। তো আজকের ক্লাসটি তোমাদের এসএসসির উপর নির্ভর করে কেবলমাত্র বোর্ড কোয়েশ্চন কেন্দ্রিক এবং তোমাদের যে বোর্ড বই আছে ওই বোর্ড বইয়ের উপর নির্ভর করে ক্লাসটি সাজানো হয়েছে এবং তথ্যগুলো এই বোর্ড বইয়ের উপরেই নির্ভর করে নেওয়া হয়েছে। তো আমি প্রথমেই বলে নিচ্ছি, আমাদের উইকিপিডিয়া বা গুগল এগুলোতে সার্চ করে যদি এই তথ্যগুলো কিছু তারতম্য পাওয়া যায়, তাহলে তোমাকে বুঝতে হবে যে বোর্ড বইয়ে যে অংশটি দেওয়া আছে সেই অংশটি কিন্তু গুরুত্ব দিতে হবে। যাই হোক, আমরা আমাদের ক্লাসের মূল টপিকে চলে যাই। আমরা প্রথমেই এই মহাকাশ অভিযানের ডেফিনেশন কিন্তু জেনে নিতে পারি। বুঝতেই পারছো, মহাকাশকে জয় করার জন্য যে অভিযান করা হয় সেটি কিন্তু মহাকাশ অভিযান। এই মহাকাশ অভিযানে ব্যক্তি থাকতেও পারে বা নাও থাকতে পারে। তার মানে বোঝা যাচ্ছে যে একটি যন্ত্র পাঠালেও কিন্তু সেটি মহাকাশ অভিযান হতে পারে। এটি নির্ভর করবে এর উদ্দেশ্যের উপর বা এর গবেষণার উপর। যাই হোক, আমরা এই ডেফিনেশনটি একটু দেখে নেই। মহাকাশচারী সহ কিংবা মহাকাশচারী ছাড়া, তার মানে বোঝা যাচ্ছে যে ব্যক্তি থাকতেও পারে নাও থাকতে পারে, ছাড়াই কোনো মহাকাশযান যখন পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির বাঁধন কাটিয়ে পৃথিবী পৃষ্ঠ থেকে কমপক্ষে 100 কিলোমিটার উপরে বায়ুমণ্ডলের বাইরে যায় এবং সেটিকে আমরা মহাকাশ অভিযান বলে থাকি। খুবই সহজ একটি ডেফিনেশন কিন্তু।
তো আমরা এটিকে আরো সহজ করে বলতে পারি যে পৃথিবীর বাইরে মহাশূন্যের রহস্য আবিষ্কারের উদ্দেশ্যে চালিত অভিযানকে মহাকাশ অভিযান বলা হয়। তোমরা জানো যে আমি আমার প্রত্যেকটি ক্লাসেই একাধিক ডেফিনেশন দিয়ে বিষয়গুলোকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এটিকে আমরা ভিন্নভাবে বলতে পারি যে জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ প্রযুক্তির মাধ্যমে বহির্বিশ্বে অভিযান পরিচালনার নাম হলো মহাকাশ অভিযান। তাহলে আমরা বুঝতে পারছি যে মহাকাশ অভিযানের জন্য ব্যবহৃত নৌযানগুলোতে মানুষ থাকতেও পারে আবার নাও থাকতে পারে। মনুষ্যবাহী নৌযানের তুলনায় রোবটিক নৌযানের সংখ্যা কিন্তু অনেক বেশি। তো আমি তোমাদেরকে কিন্তু অলরেডি বলেছি যে ইতিহাস নির্ভর অনেক বিষয় আলোচনা করার সুযোগ আমাদের নেই। আমরা এই আমাদের মহাকাশ অভিযান থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষা এবং আমাদের ভার্সিটি অ্যাডমিশনের জন্য যতটুকু অংশ গুরুত্বপূর্ণ ততটুকু অংশ নিয়ে কিন্তু এখানে আলোচনা করব। যাই হোক, আমরা এখান থেকে যে এমসিকিউ সহ জ্ঞানমূলক কোয়েশ্চেনগুলো রয়েছে সেই বিষয়গুলো এখন আমরা একটু দেখে নিব এবং পরবর্তী অংশে এখান থেকে অনুধাবনমূলক কোয়েশ্চেনগুলো দেখে নিব। তাহলে প্রথমে একটি কোয়েশ্চেন থাকে, সেটি হলো মহাকাশে প্রথম উপগ্রহ স্পুটনিক উৎক্ষেপণ হয় কত সালে? সেটি ছিল 1957 সালের 4 অক্টোবর। পৃথিবীর প্রথম উপগ্রহের নাম কি? স্পুটনিক 1। তোমরা বুঝতে পারছো যেহেতু 1 নম্বর কোয়েশ্চেনটি এরকম করে দেওয়া হয়েছে। তো স্পুটনিক 1 বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ কে উৎক্ষেপণ বা প্রেরণ করে? এটির উত্তর হলো তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। তো এক্ষেত্রে যারা তৎকালীন সোভিয়েত ইউনিয়ন সম্পর্কে জানো তারা তো বুঝতেই পারছো যে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বলতে কোন অংশটিকে বোঝানো হচ্ছে। আমরা জানি যে বর্তমান সময়ে অনেকগুলো দেশ মিলে কিন্তু এই সোভিয়েত ইউনিয়ন ছিল। রাশিয়া, ইউক্রেন, বেলারুশ, তারপরে আজারবাইজান, তাজিকিস্তান, আরও অনেকগুলো দেশ মিলে কিন্তু এই তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ছিল। পূর্ব ইউরোপ, মধ্য এশিয়া, উত্তর এশিয়া এগুলোর অনেকগুলো দেশ কিন্তু এটির সাথে যুক্ত ছিল। আর বর্তমান সময়ের যে রাশিয়ার মস্কোতে এর রাজধানী ছিল। তাহলে বুঝতে পারছ এই রাশিয়ার সহ অনেকগুলো দেশ মিলে কিন্তু এই তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ছিল। যা হোক, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন নিয়ে আমাদের বিস্তর আলোচনার কোনো প্রয়োজন নেই। এখানে আমাদের শুধু জানতে হবে যে আমাদের স্পুটনিক 1 এটি পরিচালনা করেছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। আর এক্ষেত্রে আরেকটু বলে রাখি, যেহেতু এই বিষয়টি এখানে এসেছে, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ছিল হলো 1922 সাল থেকে 1991 সাল এর মধ্যে। তার মানে এই সালের মধ্যে, মানে 1922 থেকে 1991 সাল, এই সালের মধ্যে কিন্তু এই তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ছিল এবং তখনকার সময়ে এই স্পুটনিক 1 উৎক্ষেপণ করা হয়। আশা করি তোমরা এই বিষয়টি পরিষ্কারভাবে এখন বুঝতে পেরেছো। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকার কথা না আপাতত। তো মহাকাশ যুগের সূচনা হয় স্পুটনিক 1 এর মহাকাশে প্রেরণের মাধ্যমে। মহাকাশ অভিযানে প্রথম মানুষ ছিল ইউরি গ্যাগারিন। বিশ্বের প্রথম মানুষ বহনকারী নৌযান ছিল ভস্টক 1, মানে ভস্টক 1 এর মাধ্যমেই ইউরি গ্যাগারিন মহাকাশ অভিযানে যান। মহাকাশ যাত্রায় প্রথম মহিলা ছিল ভ্যালেন্তিনা তেরেস্কোভা। ইউরি গ্যাগারিন সে কিন্তু পুরুষ ছিল, নামটি যদিও মহিলার মতো মনে হচ্ছে, তাই না? কেননা এর পরের অংশটি দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে মহাকাশ যাতে প্রথম মহিলা ছিল ভ্যালেন্তিনা তেরেস্কোভা, তার মানে ইউরি গ্যাগারিন পুরুষ ছিল। ইউরি গ্যাগারিন ছিলেন একজন সোভিয়েত বৈজ্ঞানিক এবং নভোচারী। সর্বপ্রথম মানুষ হিসেবে ইউরি গ্যাগারিন কবে মহাকাশ অভিযানে যান? উত্তর হলো 1961 সালের 2 এপ্রিল। এক্ষেত্রে বাজারে যে প্রচলিত বইগুলো রয়েছে এবং তুমি যদি উইকিপিডিয়া সার্চ দাও তাহলে কিন্তু 1961 সালের 12 এপ্রিল এই তারিখটি দেওয়া আছে। তবে আমি তোমাদেরকে বলে নিয়েছি যে বোর্ড বইয়ে যে অংশটি দেওয়া হয়েছে তোমাদের অবশ্যই সেই অংশটি মানতে হবে। তার মানে সর্বপ্রথম মানুষ হিসেবে ইউরি গ্যাগারিন মহাকাশ অভিযানে যান 1961 সালের 2 এপ্রিল। যাই হোক, আমরা পরবর্তী অংশে যাই। কত সালে মানুষ প্রথম চাঁদে অবতরণ করে? এটিতে তোমরা কিন্তু এসএসসি লেভেলে পড়ে এসেছ যে চাঁদে অবতরণের বিষয়টি নিয়ে। নীল আর্মস্ট্রং বিষয়ে প্রত্যেকেই অন্তত নাম জানো। তো 1969 সালের 20 জুলাই মানুষ প্রথম চাঁদে অবতরণ করে। চাঁদের মাটিতে প্রথম মানুষ হিসেবে পা রাখেন মার্কিন মহাকাশচারী নীল আর্মস্ট্রং। এটি সম্পর্কে তোমরা জানো এবং এই মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপোলো 11 মিশন চাঁদে প্রথম অবতরণ করে, সফল অবতরণ হয়। তো
মঙ্গল গ্রহে প্রথম কবে নৌযান অবতরণ করা হয় সেটি ছিল 1971 সালের 2 ডিসেম্বর। তো 2033 সাল, বুঝতে পারছো ভবিষ্যৎ সেটি। 2033 সালে মঙ্গলে যাওয়ার পৃথিবীর প্রথম মানুষ হিসেবে নিজের নামটি লিখতে যাচ্ছেন এলিজা কার্সন। তো তোমরা যদি এটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাও তাহলে কিন্তু তোমরা গুগলে জানতে পারবে, পাশাপাশি ইউটিউবে কিন্তু এই এলিজা কার্সন সম্পর্কে জানতে পারবে। খুব সাহসী পদক্ষেপ নিচ্ছে সে। যাই হোক, আমরা বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই। তো মঙ্গলে প্রথম নৌযান উৎক্ষেপণ করেন, এটি হলো তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। মঙ্গলে প্রথম নৌযানের নাম হলো মার্স 3। এক্ষেত্রে একটি বিষয়, তোমরা কিন্তু মঙ্গল গ্রহ, তারপরে চাঁদ, তারপরে এই যে শনি, এগুলোর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন বিষয় শিখবে। সবগুলো একত্রে গুলিয়ে ফেলো না। এখন যদি বলা হয় যে প্রথম চাঁদে অবতরণ করে কে করেছে, প্রথম মঙ্গলে কোন অভিযানটি করা হয়েছে, এই বিষয়গুলো কিন্তু আলাদা আলাদা টপিক শিখতে হবে। হ্যাঁ, যাই হোক, আমরা পরের অংশ দেখি। স্পেস শাটল কি? খুবই সুন্দর একটি বিষয়। স্পেস শাটল হচ্ছে একাধিকবার ব্যবহার উপযোগী বিশেষ ধরনের মহাকাশযান। এর সাহায্যে মানুষ ও যন্ত্রপাতি পৃথিবী থেকে মহাকাশে বায়ুমণ্ডলের বাইরে পরিবহন করা যায়। স্পেস শাটল প্রথম কবে উৎক্ষেপণ হয়? 1981 সালের 12 এপ্রিল। স্পেস শাটল কে প্রথম উৎক্ষেপণ করে? মার্কিন যুক্তরাষ্ট্র। মহাকাশ অভিযান করার জন্য মহাকাশযানকে কত গতিবেগ অর্জন করতে হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চন। ঘন্টায় প্রায় 30,000 মাইল। এটি কিন্তু শব্দের গতিবেগের চেয়ে প্রায় 8 গুণ বেশি। জিও স্টেশনারি স্যাটেলাইট, এই খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। আমি প্রথমেই বলে রাখি যে বঙ্গবন্ধু 1 কিন্তু জিও স্টেশনারি স্যাটেলাইট। এটি 24 ঘন্টার মধ্যে কিন্তু পৃথিবী ঘুরে আসতে পারে। তো কোনো কৃত্রিম উপগ্রহ যদি 24 ঘন্টায় একবার পৃথিবীর চারদিকে ঘুরে আসে তবে তাকে জিও স্টেশনারি স্যাটেলাইট বলে। এটিকে আমরা বলতে পারি যে ভূপৃষ্ঠ থেকে প্রায় 34,000 কিলোমিটার উপরে জিও স্টেশনারি কক্ষপথে স্থাপিত স্যাটেলাইটকে জিও স্টেশনারি স্যাটেলাইট বলা হয়ে থাকে। তো জিও স্টেশনারি স্যাটেলাইটের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট। জিও স্টেশনারি স্যাটেলাইট পৃথিবী পৃষ্ঠ থেকে কত কিলোমিটার উপর থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করে? অলরেডি আমরা সেটি জেনেছি যে 34,000 কিলোমিটার উপর থেকে। জিও স্টেশনারি স্যাটেলাইট কত উচ্চতায় রাখতে হয়? 34,000 কিলোমিটার। তো এক্ষেত্রে একটু ডিটেলস আমি দিয়ে দিয়েছি যে যেহেতু পৃথিবী নিজ অক্ষে 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ করে, তাই স্যাটেলাইটকে জিও স্টেশনারি কক্ষপথে রাখলে এটি পৃথিবী 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ করতে পারে। তো পৃথিবী এবং স্যাটেলাইটের গতি সমান সমান হয়, সেহেতু দুটির গতি সমান, তাই পৃথিবী থেকে স্যাটেলাইটটি স্থির মনে হয়। একটি বাড়তি অংশ আমি এখানে যোগ করে দিয়েছি যেন বিষয়গুলোকে সহজভাবে তোমরা বুঝতে পারো। জিপিএস কি? এটি কিন্তু আমরা ইতিপূর্বে পড়ে এসেছি। তো জিপিএস অর্থ আমরা জানি যে গ্লোবাল পজিশনিং সিস্টেম। আমরা প্রথম আইসিটি ক্লাসগুলোতে কিন্তু এই অংশটি সম্পর্কে পড়েছিলাম, আইসিটির অবদান নিয়ে। তো জিপিএস এর ডেফিনেশন বলতে পারি এটি একটি কৃত্রিম উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা এবং এটি ট্র্যাকিং সিস্টেম। যাই হোক, এটি নিয়ে আর আলোচনা করতে যাচ্ছি না যেহেতু আমরা জিপিএস নিয়ে ইতিপূর্বে পড়ে এসেছি এবং তোমাদের বিগত পরীক্ষাগুলোতে কিন্তু জিপিএস আমরা কোয়েশ্চেন করেছিলাম। তো স্যাটেলাইট শব্দের অর্থ কি? এটি সহজ একটি কোয়েশ্চেন। উপগ্রহ। নাসা এর পূর্ণরূপ কি? এটি একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তোমার এসএসসি লেভেল এবং তোমার ইন্টারমিডিয়েট লেভেল বা পরীক্ষার জন্য শুধু নয়, এটি অ্যাডমিশনের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ স্যাটেলাইটের মালিকানা অর্জন করে? 57তম দেশ হিসেবে। তার মানে বুঝতে পারছো আমাদের পূর্বে যে কতগুলো দেশ স্যাটেলাইট মালিকানা অর্জন করেছিল। তো বাংলাদেশের প্রথম ভূমির যোগাযোগ ও সম্প্রসার উপগ্রহের নাম হলো বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। এবং এটি হচ্ছে সাম্প্রতিক সময়, তাই না? বাংলাদেশের প্রথম যোগাযোগ উপগ্রহ বঙ্গবন্ধু 1। বঙ্গবন্ধু 1 কবে উৎক্ষেপণ করা হয়? 2018 সালে 11 মে। তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে যে 11 মে 2018 সালে বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করা হয়। তো এখন আমরা কিছু অনুধাবনমূলক কোয়েশ্চেন দেখে নিব। এক্ষেত্রে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট যেহেতু আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাই এখান থেকে আমরা দেখে নিই যে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট থেকে আমরা কি কি সুবিধা পাচ্ছি। তো ডিশ সার্ভিস চালু হওয়ার মাধ্যমে টিভি চ্যানেলগুলোকে আর বিদেশি স্যাটেলাইট ভাড়া করতে হবে না, যেহেতু বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট রয়েছে। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট চ্যানেলের সক্ষমতা বিক্রি করে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। তো প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট বা ব্যাংকিং সেবা, তারপর টেলিমেডিসিন বা নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা প্রসারে কিন্তু এই বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট ব্যবহৃত হচ্ছে।
বড় প্রাকৃতিক দুর্যোগের সময় মোবাইল নেটওয়ার্ক অচল হয়ে যায়, তখন এর মাধ্যমে দুর্গত এলাকায় যোগাযোগ ব্যবস্থা চালু রাখা সম্ভব হয়। উপগ্রহটি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আবহাওয়ার পরামর্শ দিতে পারে এবং পর্যবেক্ষণে দেশের সক্ষমতা বাড়ানো সম্ভব। উপগ্রহটি থেকে সার্ক দেশগুলোর পাশাপাশি ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিয়ানমার, তাজিকিস্তান, তারপরে কি কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান এবং কাজাকিস্তানের একটি অংশ এর সুযোগ নিতে পারবে। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটে স্থাপিত অত্যাধুনিক ক্যামেরার মতো সূক্ষ্ম প্রযুক্তি ব্যবহার করে দেশের অনেক মূল্যবান তথ্য কিন্তু সংগ্রহ করতে পারবে। তো ক্লাসের এই পর্যায়ে আমরা প্রথম বর্ষ আরিফুল ইসলামের কণ্ঠে একটি গান শুনে নিতে পারি। তো আমরা এই গানটি শোনার পরে ক্লাস পুনরায় পরিচালিত করবো। আমরা এখন গানটি শুনে নেই। আমার ফটোকপি করা শিট, আমার বাসের লাট সিট, আমার স্কেচ পড়ে যাওয়া চশমার কাজ, সাইনোফাই টিকিট, আমার চিনি বেশি দেওয়া চা, আমার ফোনে যান্ত্রিক মা, আমার পকেটে বাছানো ডিম ভাজা ভাত, মুখে হাসি বুকে গা, আমার অমনোযোগী ক্লাসরুম, আমার মগজে নষ্ট ধুম, আমার বাহিরে বুদ্ধ ভিতর হিটলার, লাশের মুরখে ঘুম, আমার প্রেমে ডুবে থাকা নারী, আমার বুমেরাং আহাজারি, আমার ফেলে আসা তাজা কাজলের চোখ, কবিতার মহামারী, আমার বর্ষার ভাঙা ছাতা, আমার পেজ শেষ হওয়া কাতা, আমার সিজিপিএ লুবে রাত জাগা পড়া শিমুলের ঝরা পাতা, আমার সাধুর আসরে গান, আমার জুড়াতালি দেওয়া প্রাণ, আমার রাজপথে নামা স্লোগানের স্বর মিছিলের অভিযান, আমার ফ্লিম ফ্লয়েডের সলো, আমার মেঘদল খুব ভালো, আমার আর্টসেল ব্যাগ শিরোনামহীন সব হাসি মুখে ছিল, আমার ধুলোবালি জমা বই, আমার বন্ধুরা সব কই, আমার ভাল লাগে নাই মিথ্যে শহর রাত্রের আড়ালে রই, আমার ধুলোবালি জমা বই, আমার বন্ধুরা সব কই, আমার ভাল লাগে নাই মিথ্যে শহর রাত্রের আড়ালে রই, আমার ধুলোবালি জমা বই, আমার বন্ধুরা সব কই, আমার ভাল লাগে নাই মিথ্যে শহর রাত্রের আড়ালে রই। অল দ্য বেস্ট স্যার, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আরিফুল ইসলাম, খুবই চমৎকার একটি গান আমাদের শোনানোর জন্য। তো আমরা এখন পুনরায় ক্লাসে ফিরে যাই। তো মহাকাশ অভিযান থেকে আমরা আরও একটি অনুধাবনমূলক কোয়েশ্চেন পড়তে পারি যে মহাকাশ অভিযানের গুরুত্ব কি। এর গুরুত্বাবলী কি শেষ করা যাবে? গুরুত্বাবলী শেষ করা যাবে না, কিন্তু তাও যেহেতু আমাদের অনুধাবন কোয়েশ্চেন একটু সাজিয়ে গুছিয়ে সংক্ষেপে লিখতে হয়, তাই আমরা এখানে কিছু টপিক দিয়ে দিয়েছি। যে কৃত্রিম উপগ্রহ মহাকাশযানের মাধ্যমে সৌরজগৎ সম্পর্কিত তথ্য সংগ্রহ করা যায়, বায়ুমণ্ডল ও আবহাওয়া সম্পর্কিত সকল তথ্য সংগ্রহ করা যায়, পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কিনা তা অনুসন্ধান করা সম্ভব, ছায়াপথ, নক্ষত্র, গ্রহ ও অন্যান্য সৃষ্টির রহস্য, উৎপত্তি এবং বিবর্তন সম্পর্কে গবেষণা এবং জ্ঞান লাভ করা সম্ভব। দেশে নিরাপত্তার জন্য স্যাটেলাইট ব্যবহার করা হয়। এটি ছিল মহাকাশ অভিযানের গুরুত্ব। এখানে কিন্তু খুব সংক্ষেপে বোঝানো হয়েছে। মূলত মহাকাশ অভিযানের গুরুত্ব বলে কিন্তু শেষ করা সম্ভব নয়। যা হোক, আমাদের এইটুকু ক্লাস থেকেই কিন্তু আমরা মহাকাশ অভিযানের পরীক্ষার যতটুকু টপিক রয়েছে সবগুলো বিষয় কিন্তু এখানে এই ক্লাসটি থেকেই করা সম্ভব। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে আবারও তোমাদের সামনে আসবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।